আমরা প্রতিদিন গাড়ির ইঞ্জিনে যে জীবাশ্ম জ্বালানি যেমন ডিজেল, পেট্রোল, গ্যাসোলিন ইত্যাদি ব্যবহার করি, সেগুলো পোড়ানোর ফলে বিভিন্ন ক্ষতিকর গ্যাস উৎপন্ন হয়। তাছাড়া জীবাশ্ম জ্বালানি, প্রাকৃতিক গ্যাস বা কয়লা পুড়িয়ে যে তাপ ও বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে, কৃষিক্ষেত্রে জমি চাষ ও পানি উত্তোলিত হচ্ছে, শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র চালানো হচ্ছে, শিল্প কারখানা পরিচালিত হচ্ছে, এইসব ক্ষেত্র থেকেও বিভিন্ন ক্ষতিকর গ্যাস তৈরি হচ্ছে। এই গ্যাসগুলোকে গ্রিনহাউস গ্যাস বলা হয়। বিভিন্ন গ্রিনহাউস গ্যাস যেমন কার্বন ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন সহ অন্যান্য ক্ষতিকর গ্যাসগুলো গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণায়ন, খরা, মেরু অঞ্চলের বরফ গলে যাওয়া সহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের কারণ হিসেবে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সেই জন্য এই গ্যাসগুলোর নিঃসরণ কমানো প্রয়োজন। পৃথিবীব্যাপী বিভিন্ন সরকার প্রধান, পরিবেশবাদী সংস্থা, বিজ্ঞানী ও সচেতন ব্যক্তিবর্গ এই গ্যাসগুলোর নিঃসরণ কমানোর জন্য উদ্যোগ গ্রহণ করছে। আমাদের দেশের স্বনামধন্য ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূস তার যে বিখ্যাত 3-0 পলিসি রয়েছে, সেখানে প্রথমটি হচ্ছে জিরো কার্বন এমিশন বা কার্বন নিঃসরণের হার শূন্যে নামিয়ে আনা। মূলত পৃথিবীতে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এই কার্বন নিঃসরণ কমাতেই হবে। হ্যালো ভিউয়ার্স, বিজনেস ওয়ার্ল্ড প্রো এর নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। এই পর্বে আমরা জানব কার্বন নিঃসরণ কী, কৃষিতে কিভাবে কার্বন নিঃসরিত হয়, অপেক্ষাকৃত কম কার্বন নিঃসরণ করে লাভজনক কী ফার্মিং করা যায় সে সম্পর্কে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করবেন। সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। কার্বন নিঃসরণ কী? সহজ করে বলতে গেলে আমরা তাপ ও বিদ্যুৎ উৎপাদন, শিল্প কারখানা, যানবাহন, লঞ্চ বা জাহাজ, ট্রাক্টর অথবা সেলো মেশিন ইত্যাদিতে জীবাশ্ম জ্বালানি বা প্রাকৃতিক গ্যাস ব্যবহার করি। তার ফলে বিভিন্ন ক্ষতিকর গ্যাস উৎপন্ন হয়। জীবাশ্ম জ্বালানি বা প্রাকৃতিক গ্যাস যেহেতু কার্বন যৌগ, তাই এগুলো পোড়ানোর ফলে যে গ্যাসগুলো উৎপন্ন হয় সেগুলো কার্বন যৌগই হয়, যেমন মিথেন, কার্বন ডাইঅক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন ইত্যাদি। এই কার্বন যৌগ বা গ্যাসগুলো পৃথিবীকে ঘিরে যে ওজোন স্তর আছে, যা আমাদেরকে সূর্যের ক্ষতিকর রশ্মি হতে রক্ষা করে, সেই ওজোন স্তর ভেদ করে যেতে পারে না, যার ফলে দিনকে দিন বায়ুমণ্ডলে এইসব গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, এইসব গ্যাস বৃদ্ধি পেলে আমাদের সমস্যা কী? সমস্যা হলো, যেহেতু গ্যাসগুলো ওজোন স্তর ভেদ করে যেতে পারছে না, তাই এদের পরিমাণ বেড়েই চলছে। এরা বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি করছে। এখন প্রশ্ন হতে পারে, কিভাবে এই গ্যাসগুলো বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি করছে? মনে করুন, আমরা যখন তাপ দিয়ে পানিকে ফোটানোর চেষ্টা করি, তখন পানি ফোটানোর আগে বা বাষ্পে পরিণত হওয়ার আগ পর্যন্ত পানির কণাগুলো নিজেদের মধ্যে তাপ গ্রহণ করে, সেজন্য পানি গরম লাগে বা পানির তাপমাত্রা বৃদ্ধি পায়। সেরকম বায়ুমণ্ডলটিকে যদি ওজোন স্তর দ্বারা আবদ্ধ পাত্রের মতো বিবেচনা করেন, তবে এখানকার গ্যাসগুলোর কণাও সূর্যের আলো থেকে প্রাপ্ত তাপ নিজেদের মধ্যে সঞ্চয় করবে, যার ফলে বায়ুমণ্ডলের তাপমাত্রা বেড়ে যাবে। এই বেশি তাপমাত্রা মেরু অঞ্চলের বরফ গলাতে থাকবে, যার ফলে সমুদ্রের পানি বৃদ্ধি পাবে বা সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাবে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে গেলে উপকূলীয় অঞ্চল লোনা পানিতে তলিয়ে যাবে। উপকূলীয় অঞ্চল লোনা পানিতে তলিয়ে গেলে সেখানকার মানুষ, পশু পাখি সহ অন্যান্য জীব প্রজাতির জীবন সংকটাপন্ন হবে। ঝড় জলোচ্ছ্বাস বেড়ে যাবে। পৃথিবীর বিভিন্ন অংশে খরার প্রবণতা বেড়ে যাবে আর অনেক সমস্যাই দেখা দেবে, যা জীবগুলোর জন্য হুমকি স্বরূপ। এখন প্রশ্ন হলো, কৃষিক্ষেত্রে কার্বন নিঃসরণ কিভাবে হয়? কৃষিক্ষেত্রে জমি চাষ বা পানি উত্তোলনের জন্য আমরা ডিজেল ইঞ্জিন ব্যবহার করি। পানি উত্তোলনে বৈদ্যুতিক মোটর ব্যবহার করলে সেই মোটর চালাতে যে বিদ্যুৎ ব্যবহার করা হয়, তাও আসে জীবাশ্ম জ্বালানি থেকে। আমরা যে বড় বড় প্রাণী পালন করি, যেমন গরু, মহিষ, তারা নিঃশ্বাসে অধিক পরিমাণ কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ করে। তাছাড়া বড় প্রাণীগুলো বেশি সবুজ উদ্ভিদ খাদ্য হিসেবে গ্রহণ করে, যে উদ্ভিদগুলো আবার অনেকটাই কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমাতে পারত। এখন প্রশ্ন হলো, এই সমস্যার সমাধান কী হবে? কৃষিতে কার্বন নিঃসরণ কমানোর ক্ষেত্রে বিভিন্ন পলিসি রয়েছে। তবে এই চ্যানেলে যেহেতু আমরা বিভিন্ন লাভজনক ফার্মিং আইডিয়া নিয়ে কথা বলছি, তাই আমরা কিভাবে কম কার্বন নিঃসরণ করে লাভজনক ফার্মিং ব্যবসা করা যায় তা জানব। কম কার্বন নিঃসরণকারী ফার্মিং আইডিয়া। যেহেতু বড় প্রাণীগুলো বেশি কার্বন নিঃসরণ করে, সেহেতু ছোট প্রাণী কম কার্বন নিঃসরণ করবে। অর্থাৎ আমাদের ছোট প্রাণীর ফার্ম করতে হবে, যেমন শামুক চাষ, ঝিনুক চাষ, কাঁকড়া চাষ, পোকামাকড়ের চাষ, খরগোশ চাষ সহ অল্টারনেটিভ ফার্মিংয়ে মনোযোগী হতে হবে। প্রশ্ন হতে পারে, ছোট প্রাণী চাষ করলে মাংসের পরিমাণ কম হবে বা প্রোটিনের পরিমাণ কম হবে? সত্যি বলতে গবেষণা কিন্তু তা বলছে না।
গবেষণা বলছে ছোট প্রাণী চাষে যেমন পোকামাকড় চাষ করলে প্রতি পাউন্ড মাংস অথবা সমপরিমাণ প্রোটিন উৎপাদনে যে পরিমাণ কার্বন নিঃসরণ হয়, বড় প্রাণী যেমন গরু ছাগল পালন করলে তার চেয়ে অনেক গুণ বেশি কার্বন নিঃসরণ হয়। একটি গরু যে পরিমাণ কার্বন নিঃসরণ করে তার সম ওজনের পোকামাকড় চাষ করলে তার 1% কার্বন নিঃসরণ হয়, অর্থাৎ 99 ভাগ কার্বন নিঃসরণ কম হয়। তাছাড়া ছোট প্রাণীগুলো কম পানি গ্রহণ করে, যার ফলে ফার্মিংয়ে আমরা যে ভূগর্ভস্থ পানি ব্যবহার করি তার অপচয় কম হবে। ছোট প্রাণী পালনে কম জমি ব্যবহৃত হয়। যেহেতু বিশ্বে মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে, তাই কম জমিতে অধিক উৎপাদন করতে এই সকল ছোট প্রাণী ফার্মিং করলে কম জমিতে অধিক উৎপাদন সম্ভব। তাছাড়া জৈব বর্জ্য ব্যবস্থাপনা, জৈব সার উৎপাদন, প্রাণীজ প্রোটিনের অধিকতর চাহিদার ঘাটতি পূরণে ছোট প্রাণী চাষে মনোযোগী হতে হবে। প্রশ্ন হতে পারে, ছোট প্রাণী যেমন খরগোশ, শামুক, ঝিনুক, পোকামাকড় তো সবাই খায় না, তাহলে এগুলো উৎপাদন করে লাভ কী? সত্য হলো, পৃথিবীর বৃহত্তম জনসংখ্যা এগুলো অনেক আগে থেকেই খাবার হিসেবে খেয়ে আসছে। চীন, জাপান, থাইল্যান্ড, ভিয়েতনাম, হংকং, মালয়েশিয়া, মায়ানমার সহ দক্ষিণ পূর্ব এশিয়ার অনেকে এগুলো খাবার হিসেবে খেয়ে আসছে। বাংলাদেশে আদিবাসী সম্প্রদায়ের অনেকে এগুলো খেয়ে থাকে। মুসলমান সম্প্রদায়ের মানুষজন এগুলো খায় না, তবে নিজেরা না খেলেও গৃহপালিত পশু পাখির খাদ্য হিসেবে এগুলো ব্যবহার করে। সেই হিসেবে মানুষের খাদ্য হিসেবে বা পশু পাখির খাদ্য উৎপাদনের জন্য ছোট প্রাণী যেমন শামুক, ঝিনুক, পোকামাকড় চাষ করলে একদিকে কার্বন নিঃসরণ কমবে, অন্যদিকে কম পানি জমি ব্যবহার করায় পরিবেশের সামগ্রিক ক্ষতি হ্রাস পাবে। আপনারা চাইলে আমরা এইসব প্রাণীগুলোর চাষ বা ফার্মিং সম্পর্কিত বিস্তারিত জানাতে পারবো। আপনাদের মতামত কমেন্টসে জানানোর অনুরোধ থাকলো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সফল ব্যবসায়ী হন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।